বর্তমানে বাংলাদেশে এভিয়েশনে বেশ কয়েকটি টপিক চলমান রয়েছে। নাম্বার 1, যে বিমান বাংলাদেশ যে অর্ডারটা দিয়েছে 14টি এয়ারক্রাফট অর্ডার, এটি কেমন হলো? কেউ বলছে ভালো, কেউ বলছে উচ্চাকাঙ্ক্ষী এবং কেউ বলছে রিভলিউশনারি। আসলেই কি, এটা নিয়ে একটু খোঁজ নেওয়া যাক। এরপরে আরেকটি টপিক বাংলাদেশে চলছে, সেটা হলো ঢাকা টু করাচি যে রুটটা, ইন্ডিয়া এখানে তাদের পারমিশন দিবে, এয়ার ইউজ করার পারমিশন দিবে কি দিবে না। তৃতীয় যে ব্যাপারটা সেটা হলো নভোএয়ার কিন্তু কয়েকদিন আগে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পূরণ করলো এবং যথারীতি নভোএয়ার যেটা করে প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা বিভিন্ন রুট চালু করবে এরকম কথাবার্তা বলে থাকে। আসলে কি তারা পারবে কি পারবে না? তো যাই হোক, এই সব টপিকগুলোর মাঝে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে বিমান বাংলাদেশের 14টি এয়ারক্রাফট অর্ডার, কারণ এখানে অনেকগুলো টাকা অনেক কিছু এর সাথে জড়িত। তো আজকে এটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই যে ব্যাপারটা বলবো যে বিমান যে 14টা এয়ারক্রাফট অর্ডার দিয়েছে এখানে কোনো নতুনত্ব নেই, কোনো ক্রিয়েটিভিটি নেই এবং কোনো কিছুই ভেবেচিন্তে করা হয় নাই। তবে তার মাঝেও ভালো কিছু আছে, কারণ সবসময় সমালোচনা করার চাইতে কিছু কিছু ভালো জিনিসও বলা ভালো। প্রথম যে ভালো ব্যাপারটা সেটা হলো বিমান কিন্তু এই কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকারের মাঝেই একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2026 সালের মধ্যে যদি বিমান ডিসিশন নিয়ে ফেলে বা নেগোশিয়েট করার মতো পর্যায়ে চলে যায়, তাহলে কিন্তু 2031 থেকে 2035 সালের মধ্যে বিমান এই অর্ডারকৃত এয়ারক্রাফটগুলো ডেলিভারি পাবে এবং এই টাইম ফ্রেমটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট সেই বিষয়গুলো পরে ব্যাখ্যা করব, কিন্তু আমি গত ভিডিওতেই আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে যেই কোম্পানি দ্রুত ডেলিভারি প্রতিশ্রুতি দিবে সেই কোম্পানির দিকে যাওয়া উচিত। ডোনাল্ড ট্রাম্পের ঘটনা এবং অন্যান্য ঘটনা পরে আসেন, হ্যাঁ, এই ব্যাপারটাতে আসেন যে যত তাড়াতাড়ি ডেলিভারিটা দিতে পারবে তার দিকেই ধাবিত হওয়া উচিত, কারণ বিমানের কিছু কিছু এয়ারক্রাফট খুব দ্রুত দরকার। নাম্বার 1 সেটা হলো যে বিমানের বোয়িং 777-300ER, যেগুলো সবচেয়ে বড় এবং সৌদি মার্কেটে চলে এবং এরা খুবই ইম্পর্ট্যান্ট। সৌদি মার্কেটটা বাংলাদেশ বিমানের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাদের রিপ্লেসমেন্টটা যদি তারা 2031 সালের মধ্যে পায়, দ্যাট উইল বি আ পারফেক্ট টাইম ফর দ্য রিপ্লেসমেন্ট। এদেরও মানে 18 থেকে 20 বছর হয়ে যাবে বোয়িং 777-300ER, এবং তারা যদি বোয়িং 787-10 ড্রিম লাইনারগুলো পেয়ে যায় তাহলে কিন্তু পারফেক্টলি রিপ্লেসমেন্ট হয়ে যাবে, এটা পারফেক্ট। বিমানকে আরও একটা ব্যাপারে আমি সাধুবাদ দিব, কারণ বিমান 8টি বোয়িং 787-10 অর্ডার দিয়েছে। আমি কিন্তু এই ব্যাপারেও সেই ভিডিওতেও বলেছিলাম যে বিমানের উচিত 8টি বোয়িং 787-10-এর দিকে যাওয়া, কারণ বোয়িং 787-8 ড্রিম লাইনার আবার নেওয়ার মতো মানে কোনো যুক্তি আমি জানি না, আমি দেখতে পাই না। কারণ বিমানের যে রুটগুলো বা বিমানের যে 7 ঘন্টার বেশি 10 ঘন্টার কম বা 12 ঘন্টার কম এই যে রুটগুলোতে মানে বোয়িং 787-10 অসম। আচ্ছা, এখন সমালোচনা করি। সমালোচনার জায়গাটা হলো ন্যারো বডির যে অর্ডারটা। আমি কিন্তু ওই ভিডিওতেও একটা বলেছিলাম যে ন্যারো বডি কিন্তু বিমানের 10টি 12টি এরকম অর্ডার দেওয়া উচিত, কারণ আপনি যদি কানেক্টিভিটি তৈরি করেন বা আপনি যদি ঢাকা এয়ারপোর্টের সম্পূর্ণ সক্ষমতা ইউজ করতে চান বা বিমানকেও যে অন্যান্য জায়গা থেকে যাত্রী নিয়ে এসে আবার অন্যান্য ডেস্টিনেশনে বা বড় ডেস্টিনেশনগুলোতে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনাকে বোয়িং 737 অথবা এয়ারবাস A320 নিউ এই এয়ারক্রাফট মডেলগুলোর দিকে ধাবিত হওয়া উচিত। কারণ আপনি যদি কানেক্টিভিটি বাড়াতে চান তাহলে কিন্তু দিল্লি বলেন, কাঠমান্ডু বলেন, অথবা আপনার এইদিকে গুয়াংজু বলেন, অথবা আপনার ব্যাংকক বলেন, এই রুটগুলোতে কিন্তু হয় দিনে 2টা বা অ্যাটলিস্ট সপ্তাহে প্রত্যেকটা দিন আপনার ফ্লাইট রাখা উচিত। তো আপনি যদি এই ফ্লাইটগুলো মানে ফ্রিকোয়েন্সি বাড়াতে চান বা দুবাই বলেন, তো এই ফ্রিকোয়েন্সি না বাড়াতে পারলে আপনি কিন্তু কোড শেয়ার করতে পারবেন না, আবার আপনি কিন্তু ডাইনামিক চিন্তাভাবনা করতে পারবেন না। বোয়িং 737 কিন্তু বিমানে যত ডেস্টিনেশন রয়েছে তার অর্ধেকের বেশি সার্ভ করতে পারে। আবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা কুইক টার্ন করতে পারে। আপনার যদি মানে যে কোনো দিনে যদি যাত্রী সংখ্যা বেশি থাকে তাহলে আপনি 2টি ফ্লাইট চালান, তাতে যেটা হবে সেটা হলো কোড শেয়ার করা বা অন্যান্য এয়ারলাইন্সের সাথে মানে নেটওয়ার্কিং করাটা এটা খুবই ইজি হয়ে যাবে। অথবা
আপনি ওই জায়গা থেকে যাত্রীগুলোকে আমাদের দেশে নিয়ে এসে ঢাকাকে একটা হাব তৈরি করে বা ঢাকাকে একটা মিডল পয়েন্ট তৈরি করে ঢাকা থেকে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া। তো এই জিনিসগুলো করতে গেলে কিন্তু আপনার বোয়িং 737 বেশি মাত্রায় দরকার। পৃথিবীর খুব কম এয়ারলাইন্স আছে, যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্স, এদের ওয়াইড বডির সংখ্যা বেশি, ন্যারো বডির সংখ্যা কম। কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্স কিন্তু যেই স্ট্র্যাটেজি বা যেই অবস্থানে এখন বর্তমানে রয়েছে, সেই স্ট্র্যাটেজিতেও মানে বিমান নেই। আবার এমিরেটসে কোনো ন্যারো বডি নেই, যদিও বলা হয়ে থাকে ফ্লাই দুবাই এমিরেটসের ছোটো ভাই, কিন্তু তারপরও মানে তারা কিন্তু মানে অন্য স্ট্র্যাটেজিতে চলে। তারা মাঝারি আকারে বিমান দিয়ে দুবাইতে যাত্রীগুলোকে নিয়ে আসে এবং দুবাই থেকে এয়ারবাস A320 মতো বড় এয়ারক্রাফট দিয়ে অন্যান্য ডেস্টিনেশন নিয়ে যায়। তো তাদের স্ট্র্যাটেজি কিন্তু ওইভাবেই চলছে। সেই হিসাবে কিন্তু বিমানের মানে ন্যারো বডির সংখ্যাটা আরও বেশি হওয়া উচিত ছিল বা আমি আশা করেছিলাম। এই জায়গাটা আমি মনে করি যে বিশাল একটা গ্যাপ রয়ে গেল এবং এটা বিমান কিভাবে পূরণ করবে, লিজের মাধ্যমে পূরণ করবে না কিভাবে পূরণ করবে তা আমি জানি না। তবে সেই বিষয়টা দেখার মানে আশায় রইলাম। তবে আপাতত বিমান যে 14টা এয়ারক্রাফট অর্ডার দিয়েছে, এখানে কোনো ক্রিয়েটিভিটি না থাকলেও বিমান রিস্কের মধ্যে যায়নি, এটাও ভালো। কারণ অধিক এয়ারক্রাফট অর্ডার দিয়ে এয়ার ইন্ডিয়াও কিন্তু একটা সময় রিস্কে পড়ে গিয়েছিল। তো সেই রিস্কে না যাওয়াটাই ভালো, কারণ সামনের দিনে অর্থনীতিটা কোন দিকে যাবে, অর্থনীতি আসলেই ভালো দিকে যাবে কি না, নাকি আরও খারাপের দিকে যাবে, আসলে আমরা কিছুই জানি না। তো সেই হিসাবে বিমান যে একটা মিডল পজিশনে রয়েছে, সেই জন্য বিমানকে আমি সাধুবাদ জানাবো। কিন্তু এক্ষেত্রে ন্যারো বডির সংখ্যাটা আর কিছু বেশি হলে মানে ভালো হতো বা ডাইনামিকভাবে চিন্তা করতে পারতাম। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং সেটা অবশ্যই ঢাকা টু করাচি রুট নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।